একবার চোখ বন্ধ করে ভাবুন তো, একটা দেশ যার চারপাশে শুধু দারিদ্র্য, দাঙ্গা আর মারামারি, ভবিষ্যতের কোনো আশাই নেই। ১৯৬৫ সালের সিঙ্গাপুর ছিল ঠিক এমনই এক জায়গা। আর আজ সেই একই দেশটা এখন পৃথিবীর সবচেয়ে ধনী, নিরাপদ আর পরিচ্ছন্ন শহরগুলোর একটা। চলুন এই অবিশ্বাস্য রূপান্তরের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। শুধু একবার দেখুন এই স্লাইডটা। পার্থক্যটা কি চোখে পড়ার মতো? এটা শুধু চমকপ্রদ না, এটা প্রায় অবিশ্বাস্য। ভাবা যায় মাত্র একটা প্রজন্মের মধ্যে কিভাবে এমন আমূল পরিবর্তন সম্ভব। যে দেশে নিজের কোনো প্রাকৃতিক সম্পদই ছিল না, এমনকি খাওয়ার জলটাও অন্য দেশ থেকে আনতে হতো, সেই দেশটা আজ বিশ্ব অর্থনীতির একটা পাওয়ার হাউস। কিভাবে হলো এটা? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই ভাঙতে চলেছি। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা অনেকটা এইরকম। আমরা ধাপে ধাপে দেখব সিঙ্গাপুরের জন্ম, তার সংকট, আর সেই সংকট থেকে বেরিয়ে আসার দারুণ সব কৌশল। আর শেষে জানব এই পুরো গল্পটা থেকে আমাদের কি শেখার আছে। সবার আগে চলুন সিঙ্গাপুরের আসল অবস্থাটা বুঝি, মানে এর আকার আর সীমাবদ্ধতাগুলো দেখি। তাহলেই বোঝা যাবে যে তাদের এই অর্জনটা কতটা বিশাল। এই সংখ্যাটা দেখুন, প্রতি বর্গ কিলোমিটারে ৮,০০০-এরও বেশি মানুষ। সিঙ্গাপুর পৃথিবীর তৃতীয় সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। সহজ করে বললে ভারতের চেয়ে প্রায় ১৮ গুণ বেশি ঘন। দিল্লির প্রায় অর্ধেক সাইজের একটা দ্বীপে প্রায় ৫৭ লক্ষ লোক থাকে। চিন্তা করুন, এত ছোট একটা জায়গায় এতগুলো মানুষের জন্য থাকা, খাওয়া আর ভালো একটা জীবন নিশ্চিত করাটা কি বিরাট একটা চ্যালেঞ্জ ছিল। এবার একটু ইতিহাসের দিকে তাকাই। ১৯৬৫ সালে যখন সিঙ্গাপুরের জন্ম হলো, তখনকার পরিস্থিতিটা ঠিক কেমন ছিল? সত্যি বলতে যা ভাবা যায় তার চেয়েও অনেক বেশি খারাপ ছিল। ইতিহাসটা বেশ গোলমেলে, তাই না? ব্রিটিশ উপনিবেশ, তারপর জাপানিদের ভয়াবহ দখলদারি, আর সবশেষে মালয়েশিয়া থেকে একরকম বের করে দেওয়া। সবচেয়ে অবাক করা বিষয় হলো সিঙ্গাপুর কিন্তু নিজেরা স্বাধীন হতেই চায়নি। তাদের উপর স্বাধীনতাটা একরকম চাপিয়ে দেওয়া হয়েছিল। হাতে কোনো সম্পদ নেই, সেনাবাহিনী নেই, আছে শুধু দাঙ্গা হাঙ্গামা আর একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তো এই নতুন দেশের সামনে চ্যালেঞ্জগুলো ছিল বলতে গেলে প্রায় দুর্লঙ্ঘ। প্রাকৃতিক সম্পদ শূন্য, অর্থনীতি ভেঙে পড়েছে, সমাজে জাতি ধর্ম নিয়ে দাঙ্গার আগুন জ্বলছে, আর নিজেদের রক্ষা করার মতো কোনো শক্তিও নেই। যে কোনো হিসাবেই এটা টিকে থাকার জন্য এক অসম্ভব লড়াই ছিল। এখন প্রশ্ন হলো, এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে লি কুয়ান ইউ এর সরকার কিভাবে একটা বিভক্ত সমাজকে এক সুতোয় বাঁধল, কিভাবে তারা একটা নতুন জাতি পরিচয়ের ভিত্তি তৈরি করল। চলুন সেই কৌশলগুলোই এবার দেখি। সিঙ্গাপুরের ঘুরে দাঁড়ানোর মূল ভিত্তি ছিল আসলে এই ৩টা সিদ্ধান্ত। প্রথমত, নিজেদের বাঁচানোর জন্য একটা শক্তিশালী সেনাবাহিনী। দ্বিতীয়ত, দেশের অর্থনীতি চালানোর জন্য দক্ষ মানুষ। আর তৃতীয়ত, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব জাতিগত বিভেদ ভুলে গিয়ে আমরা সিঙ্গাপুরিয়ান, এই একটা পরিচয় তৈরি কর। এরপর সরকার এমন কিছু সাহসী আর বিতর্কিত পদক্ষেপ নিল যাকে বলা যেতে পারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মানে পরিকল্পনা করে মানুষের জীবনযাত্রা আর শহরের চেহারাটাই বদলে দেওয়া হলো। এই স্লাইডটা দেখুন। সিঙ্গাপুরে জাতিগত বৈচিত্র্যটা বেশ স্পষ্ট। চীনারা সংখ্যাগরিষ্ঠ হলেও মালয়, ভারতীয় সহ আরও অনেকে সেখানে থাকে। এই বৈচিত্র্যটাকে দাঙ্গার কারণ না বানিয়ে দেশের শক্তিতে পরিণত করার জন্যই সরকার একটা যুগান্তকারী নীতি নিয়েছিল। এই নীতিটা ছিল খুবই সাহসী আর কিছুটা কঠোরও বটে। এর একটাই উদ্দেশ্য ছিল জাতিগতভাবে আলাদা আলাদা পাড়া বা ঘেঁটো তৈরি হওয়া পুরোপুরি বন্ধ করা। সরকার এটা নিশ্চিত করল যে চীনা, মালয় আর ভারতীয়রা একই বিল্ডিংয়ে পাশাপাশি ফ্ল্যাটে প্রতিবেশী হিসেবে থাকবে। আর এর ফল হলো অসাধারণ। বাচ্চারা একসাথে খেলতো, বড়রা একে অপরের উৎসবে যেত, আর ধীরে ধীরে অবিশ্বাস আর সন্দেহের দেয়ালটা ভেঙে গিয়ে একটা সত্যিকারের সিঙ্গাপুরিয়ান পরিচয় তৈরি হতে শুরু করলো। আর এই নীতির সাফল্য যে কতটা বড় ছিল তাই এই একটা তথ্য থেকেই বোঝা যায়। সরকার শুধু বস্তির সমস্যাই সমাধান করেনি, বরং এই পাবলিক হাউজিং প্রকল্পগুলোকে জাতিগত সম্প্রীতি তৈরির একটা বিশাল ল্যাবরেটরি বানিয়ে ফেলেছিল। দেশের ৮০% মানুষ যখন এই পরিকল্পিত পরিবেশে একসাথে থাকে, তখন সামাজিক ঐক্যটা আর কোনো বইয়ের কথা থাকে না, এটা দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক অর্থনীতির কথায়। সিঙ্গাপুর কিন্তু কোনো নির্দিষ্ট ইজম বা মতাদর্শে আটকে থাকেনি, মানে সমাজতন্ত্র বা পুঁজিবাদ এইসব তর্কে তারা যায়নি।
তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আর মুক্তবাজার অর্থনীতির একটা দারুণ মিশ্রণ ঘটিয়েছিল। তাদের একটাই মন্ত্র ছিল, যা দেশের জন্য ভালো, যা কাজে দেবে সেটাই আমাদের নীতি। তাদের কৌশলটা ছিল দুইমুখী। একদিকে সরকার নিজে টাকা খরচ করে বিশ্বমানের এয়ারপোর্ট, বন্দর আর রাস্তাঘাট বানিয়েছে। অন্যদিকে বিদেশি কোম্পানিগুলোকে ডেকে আনার জন্য ট্যাক্স কমিয়েছে, নিয়মকানুন সহজ করেছে আর দুর্নীতিমুক্ত একটা পরিবেশ তৈরি করেছে। সোজা কথায় রাষ্ট্র রাস্তা তৈরি করে দিয়েছে আর সেই রাস্তায় চলার জন্য দেশি বিদেশি পুঁজিকে আমন্ত্রণ জানিয়েছে। দুর্নীতি দমনে সিঙ্গাপুরের এই 3 ধাপের ফর্মুলাটা কিন্তু বিশ্বজুড়ে বিখ্যাত। 1. সরকারি অফিসারদের এত ভালো বেতন দাও যাতে তাদের ঘুষ নেওয়ার কোনো দরকারই না হয়। 2. এমন একটা স্বাধীন দুর্নীতি দমন সংস্থা তৈরি করো যার ক্ষমতা এতটাই যে সে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত করতে পারে। আর 3. দুর্নীতির জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করো। এই 3-এর প্যাকেজেই সিঙ্গাপুর আজ পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত একটা দেশ। এই অঙ্কটা দেখুন, এটা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বাৎসরিক বেতন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রনেতার চেয়ে অনেক বেশি। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা তাদের দুর্নীতিবিরোধী নীতির একটা প্রতীক। তাদের বিশ্বাস, সেরা লোকদের সরকারে ধরে রাখতে হলে আর লোভের ঊর্ধ্বে রাখতে হলে তাদের সেভাবেই পুরস্কৃত করতে হবে। আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। এবার একটু দেখা যাক লি কুয়ান ইউ এর রেখে যাওয়া উত্তরাধিকারটা কি, আর তারই মডেলের সাফল্য আর সীমাবদ্ধতাগুলি বা কী কী। সিঙ্গাপুরের গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষাটা বোধহয় এটাই, লি কুয়ান ইউ নিজের মূর্তি বা স্মৃতিস্তম্ভ গড়ার দিকে একদমই মনোযোগ দেননি। তার সব মনোযোগ ছিল দেশ গড়ার দিকে। তিনি জানতেন একটা সফল আর সমৃদ্ধ দেশই হবে তার আসল উত্তরাধিকার, কোনো পাথরের মূর্তি নয়। কিন্তু সিঙ্গাপুর মডেলের একটা বড় সমালোচনাও আছে, যা এড়িয়ে যাওয়ার উপায় নেই। অর্থনৈতিক উন্নতি আর সামাজিক শৃঙ্খলার জন্য সেখানে বাকস্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার মতো কিছু অধিকারকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আর এখান থেকেই একটা বড় বিতর্ক তৈরি হয়, উন্নয়নের জন্য কি স্বাধীনতাকে বিসর্জন দেওয়া যায়? এই কথাটা থেকেই তার ব্যক্তিত্বের একটা আঁচ পাওয়া যায়। তার সেই ইস্পাত কঠিন সংকল্প আর আপসহীন মনোভাবই হয়তো সিঙ্গাপুরকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তিনি যা ঠিক মনে করতেন তা করার জন্য কোনো কিছুরই পরোয়া করতেন না। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের গল্পটা আমাদের এই মৌলিক প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়, একটা দেশের দ্রুত উন্নতির জন্য ঠিক কতটা ব্যক্তিগত স্বাধীনতা বিসর্জন দেয়া যেতে পারে। এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, আর সিঙ্গাপুর মডেল আমাদের সেই জটিলতার কথাই বারবার মনে করিয়ে দেয়।